হ্যাঁ রে গোপাল, এই আইডিয়াটা কেমন হইল বল? উফ দাদু, গরমের ছুটিতে এর থেকে ভালো উপহার আর হতেই পারে না। হ্যাঁ দাদু, আমরা এই প্রথম গ্রামে যাচ্ছি। শুনেছি শহরেরা নাকি গ্রামকে খেয়ে নিচ্ছে। হ্যাঁ রে মা, আসলে শহরের ভীষণ খিদে। পুরো রাক্ষস দাদু। স্কুলে গরমের ছুটি পড়ায় গোপাল আর গৌরী তাদের সায়েন্টিস্ট দাদুর সাথে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে কয়েকদিনের ছুটি কাটাতে। রাতের রাতের গরম খাবার আছে দাদা, দেবো নাকি? না না থাক, আমরা সবাই খেয়েই ট্রেনে উঠেছি, কি বলিস তোরা? হ্যাঁ দাদু। নিয়ে নে মাখন, তোর ভালোই হবে। এই এই তোমার আসপর্দা তো কম নয়, হ্যাঁ? এ আমার নাম ধরে ডাকছো, আর আর তুমি আমার নাম জানলেই বা কিভাবে? আমি সব জানি, সব জানি। এই কথা বলতেই ট্রেনের হকারের মুখের পর্দা সরে যায়। বেরিয়ে আসে এক ভয়ঙ্কর মুখ, হাতগুলো কঙ্কালের। এ যেন মানুষ নয়, এক পিশাচ। ও দাদু, দাদু ভূত, দাদু ভূত, ভূত, দাদু ভূত। ও দাদু, আমরা কোথায় এসে পড়লাম গো দাদু? এখনো সময় আছে রে মাখন, ফিরে যা। যে কাজের জন্য যাচ্ছিস ওইদিকে হাত বাড়াস না, নয়তো। এই গোপাল, এই গৌরী, তোরা কেউ ভয় পাস না, বুঝলি? এমন পিশাচকে তোদের দাদু একাই ডেকে নেবে। কিচ্ছু করতে পারবি না রে তুই। এমন সময় দাদু একটা জাদুর কাঠি বার করে পিশাচের উদ্দেশ্যে বলে, এই নে পিশাচ। এরপর সেই পিশাচ নিমেষের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। ও দাদু, ভূতটা কোথায় গেল? জমের বাড়ি। নে নে, স্টেশন এসে গেছে, চল। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু। এই হলো তাহলে মাখনপুর দাদু। দাদু, তোমার নামে এই পুরো গ্রাম বলো? ওই আর কি, মানুষজনের ভালোবাসা সব এক একটা পাগল রে। তবে চল চল, রাত হয়েছে, দেরি করবো না আর। ওই যে ভ্যান দাঁড়িয়ে আছে, ঝটাপট উঠে পড়, উঠে পড়। প্রত্যেকেই সেই ভ্যানে বসে পড়ে। এমন সময় দাদু বলে, ওরে, আমার বাড়ির সামনে নামাজ, বুঝলি? আর একটু তাড়াতাড়ি যাস বাপ। আগে কর্তা। ভ্যানের চাকা চলতে শুরু হয়। রাত প্রায় 2টো। চারিদিক নিস্তব্ধ, আকাশে মেঘ জমেছে। চারিপাশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভ্যান চলেছে। এমন সময় দাদু, আর কত দূর? বড্ড খিদে পেয়েছে গো। তোর শুধু খাই খাই, সারাক্ষণ খাই। চুপ কর তো। আচ্ছা দাদু, ওই পিশাচটা যে বললো যার জন্য যাচ্ছিস, মানে আমরা কিসের জন্য এসেছি এই গ্রামে? ওরে, ওই সবে কান দিস না, আমরা তো ঘুরতেই এসেছি। এমন সময় জোরে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হলো। ওফ, জাল আর শেষ আছে? নে নে, তাড়াতাড়ি ছাতাটা খোল তোরা। খুলে নিয়েছি দাদু। ও দাদু, ভ্যান চালক যে নেই। তোর মাথাটা গেছে, ভ্যান তো চলছে, তাহলে কি তুই চালাচ্ছিস নাকি গৌরী? এরপর সেই ভ্যান জোরে ছুটতে থাকে। হাওয়ার বেগে ছুটে এক গোরস্থানে এসে দাঁড়ায় সেই ভ্যান। চারিদিকে পচা মাংস রয়েছে, বৃষ্টি পড়ছে জোরে। দাদু, দাদু ভীষণ ভয় লাগছে আমাদের দাদু। কি হবে এখন? ওরে, ভয় পাস না রে, আমি আছি তো। এমন সময় চারিপাশ থেকে উঠে এলো কঙ্কালের দল। মাখন, তোকে তো আসতে মানা করেছিলাম, তুই শুনিসনি। আবার আমার নাম ধরে ডাকিস তোরা? ওরে বুড়ো, এখন তুই আর তোর নাতি পুতি পড়বি। ওদের দাদু এখনো বেঁচে আছে রে, এই নে। সায়েন্টিস্ট দাদু তার জাদুর কাঠি দিয়ে প্রতিটা কঙ্কালকে এক এক করে শেষ করে। তবে একটা কঙ্কালকে সে বাঁচিয়ে রাখে। এই নে আমার জাদুকরি কাঠের কামাল, ইয়া!
এবার তুই আমার বসে। নিয়ে নিয়ে গোপাল গৌরী, তোরা তাড়াতাড়ি ভ্যানে ওঠ। আর তুই কঙ্কাল, আমার বাড়িতে নিয়ে চল। তাই হলো। কঙ্কাল ভূত দাদুর কথা অনুযায়ী ভ্যান চালিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে নামালো আর অদৃশ্য হয়ে গেল। নে নে তাড়াতাড়ি গিয়ে খেয়ে একটা ঘুম দে, কাল সকালে কথা হবে। হ্যাঁ দাদু, ভীষণ ঘুম পাচ্ছে। ভূত আসবে না তো দাদু? না, ওরা আর আসবে না। ও দাদু, দাদু, আরে ও দাদু, বাড়ি আছো? ওরে এই থাম রে থাম, এ কি রে, তুই এখানে? শুনলাম তুমি আগের দিন রাতে এসেছো, তাই দেখা করতে চলে আসলাম। শুধু দাদু না, আমিও আছি। পাঁচুদা, ও পাঁচুদা, আমিও আছি। ওরে বাস, তোরাও? তাহলে তো জমে যাবে রে পুরো। এই পাঁচু, এই ওদেরকে একটু গ্রামটা ঘুরে দেখা যা, আমি একটু কাজ সেরে নি। এরপর দাদুর কথা মতন পাঁচু, গোপাল আর গৌরী বেরিয়ে পড়ে। কখনো তাদের টায়ার নিয়ে দৌড়ে যেতে দেখা যায়। তোমরা পারবে না, কেউ পারবে না। তবে রে গোপু, দাঁড়া তুই। কখনো আবার গ্রামের পুকুরে মাছ ধরতে দেখা যায়। এই দেখো পাঁচুদা, কত বড় মাছ উঠেছে ছিপে। এ দিদি, আমারটা তো উঠছেই না। অন্যদিকে দাদু হাতে ম্যাগনিফাইং গ্লাস আর একটি পেপার নিয়ে গ্রামের মন্দিরের সামনে কি যেন একটা খুঁজছে। ম্যাপ অনুযায়ী এখানেই থাকার কথা, কিন্তু কোথায় যেন ভুল হচ্ছে আমার। পাঁচুদা, আস্তে সাইকেল চালাও, পড়ে যাব। আমায় ধরে বসে থাক। এই রেস আমি জিতবো। এমন সময় হঠাৎ করে পুরো গ্রামে অন্ধকার ছেয়ে যায়। এ যেন রাত হয়ে গেছে। উপর থেকে নেমে আসে ডাইনি আর দুই রাক্ষস ড্রাগনের পিঠে চড়ে। যা যা, তোরা হিরেটাকে খোঁজ, জ্বালিয়ে দে এই গ্রাম। ওই মাখন বুড়োকে আমি দেখে নেব, যা যা। রাজ্যে রানীমা। এরপর রাক্ষসের দল ড্রাগনের পিঠে চড়ে গ্রামে আগুন লাগাতে শুরু করে। গ্রামবাসীরা ভয়ে ছুটতে থাকে। কাউকে রাক্ষসেরা ছুঁড়ে ফেলে দেয়, কাউকে গলা টিপে মেরে দেয়। এক নির্মম হত্যালীলা চলতে থাকে গ্রামে। এমন সময় পাঁচুদা, আমাদের যে করেই হোক দাদুকে সব জানাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরপর তারা সাইকেল ছোটাতে থাকে। বনের রাস্তা পেরোতে যাবে, সামনে তারা দাদুকে দেখতে পায়। দাদু, দাদু, ডাইনি, ডাইনি। ওরে, আমিও তো তোদের খুঁজছি। এসব কি হচ্ছে দাদু? শোন, আমি একটা হীরের খোঁজে এই গ্রামে আসি, বুঝলি? আর আর ওই হীরের পেছনে পড়েছে ওই ভূতের দল। কি আছে ওই হিরেতে? ওই হিরে আমার তৈরি অমরত্বের হিরে। একবার ভূতেরা পেলে ওদের আর বিনাশ করা যাবে না। তোদের সাহায্য চাই আমার। কি করতে হবে দাদু? এরপর দাদু তার জাদুর কাঠি দিয়ে বাচ্চাদের স্পেশাল পাওয়ার দেয়, আর তাদের হাতে চলে আসে এক বন্দুক জাতীয় অস্ত্র। যা, আমার নাতি নাতনিরা ওই ভূতেদের বুঝিয়ে দে তোরা এই মাখনের নাতি নাতনি। এরপর সবাই উড়ে ভূতেদের সামনে আসে। গৌরী ডাইনিকে উদ্দেশ্য করে গুলি মারতে থাকে। ডাইনি সেখান থেকে পালায়। অন্যদিকে গোপাল এক রাক্ষসের মাথায় গুলি মারতেই রাক্ষস মারা যায়। অন্যদিকে পাঁচুও আরেকটি রাক্ষসকে গুলি মেরে পরাজিত করে। ওরে, আমায় তোরা মারতে পারবি না, এই নে। আমার বন্দুক, আমার বন্দুক। আমার ভাইকে মারা, আমার ভাইকে মারা। এই নে, দাঁড়া, এই নে, এই নে। এই নে ডাইনি। পাঁচু আর গৌরী একসাথে গুলি মেরে ডাইনিকে পরাজিত করে। গ্রাম থেকে অন্ধকার কাটে। দাদু মন্দিরের সামনে থেকে হিরেটা খুঁজে পায়। গ্রামবাসীরা ভিড় আমার নাতি নাতনিদের নামে জয়ের ধ্বনি দাও তোমরা।
এই জয় গোপাল জয় গৌরী পাঁচুর গোপাল জয় গৌরী পাঁচুর জয় জয় গোপাল গৌরী পাঁচুর গোপাল জয়। গৌরী পাঁচুর জয়। কল্যাণী নামে এক গ্রামে পার্বতী, তার স্বামী সুজন ও শাশুড়ি মালতী মিলে একসাথে থাকত। বাড়ি ভর্তি গরু ছাগল, গোলা ভর্তি ধান থাকায় অর্থের কোনো অভাবই ছিল না। বিয়ের পরপর সব কিছু ভালো গেলেও বছর ঘুরতেই বাচ্চা না হওয়ার জন্য বাড়ির পরিস্থিতি বদলে যায়। বলি এই বাঁচা মেয়ে ছেলেই জুটলো শেষ পর্যন্ত কপালে। কি যে পাপ করেছিলাম কি জানি। দোহাই মা, আপনারা অমন করে বলবেন না মা, কষ্ট হয় আমার। তোর কষ্টের কথায় আগুন। নচ্ছাট ছেলে মেয়ে, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। এই কথা শুনে কাঁদতে কাঁদতে পার্বতী ঘরে গিয়ে বিছানায় বসে চোখের জল ফেলতে থাকে। জানো কাজে বেরাবো সেই নাকা কান্না তোমার। উফ, দিনটাই খারাপ যাবে আমার। মা, নিজে একজন মা হয়ে অন্য সন্তানকে এমন বলতে পারলো? বাজাকে বাজা বলবো না তো কি বলবো? হ্যাঁ, এই বলি মরতে পারো না তুমি? এই কথা বলে সুজন কাজের জন্য বেরিয়ে যায়। সুজন বেরোতেই পার্বতী কাঁদতে কাঁদতে গ্রামের কালী মন্দিরের কাছে যায় আর বলে, মা, আমি কি পাপ করেছি যে তুমি আমার কোলে তোমার সন্তানকে রাখতে পারছো না? আমি কি এতটাই নীচ? আমার মরণ ছাড়া আর গতি নেই মা। তিলে তিলে আমার সংসারটা নষ্ট হয়ে পড়েছে মা। আমায় মুক্তি দাও, মুক্তি দাও মা। মন্দির থেকে ফেরার পথে গ্রামের একটি মহিলা বলে, শুনেছি স্বামী তো নেই না? নেবে কি গো, বাঁচা তো। এই গ্রাম থেকে ঝাঁটা মেরে ভাগাতে হয় এদের। বাড়ি ফিরতে সন্ধ্যা হওয়ায় বাড়িতে পা দিতেই শাশুড়ি বলে, বলি ছিলে কই সারাদিন? একটু মন্দিরে গিয়েছিলাম। না, মন্দিরে তো তুমি যাবে না। সারা বাড়ির কাজ ফেলে পাড়াটোলে বেড়াচ্ছিস? দাঁড়া দাঁড়া। এরপর মালতী তার বৌমার চুলের মুঠি টেনে লাঠি দিয়ে মারতে থাকে। আর এমন সময় সুজন এসে দেখে আর বলে, এ কি মা, ওকে মারছো কেন? মারবো না তো কি, ভাত গেলাবো? বাজা মেয়ে ছেলে, তোর বউ সারাদিন পাড়াটোলে এখন ফিরলো। এই কথা শুনে সুজনও রেগে যায় আর পার্বতীকে সেও মারতে থাকে। আমায় মেরো না, আমি সত্যি বলছি। আমি সত্যি বলছি, আমি মন্দিরে গিয়েছিলাম। গভীর রাত, পার্বতী ও সুজন ঘুমিয়ে আছে। সেই সময় একটি আলোর ঝলকানি সৃষ্টি হয় আর স্বয়ং মা কালী সেখানে আসেন। ওঠ পার্বতী, দেখ আমি এসেছি, ওঠ ওঠ। মা, তুমি আমার ঘরে এসেছো মা, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। ওরে পাগলি মেয়ে, ভেঙে পড়িস না। আমি তোকে একটা চারা গাছ দিচ্ছি, একে যত্ন কর, দেখবি ফল পাবি। আমি চলি। প্রণাম কালী মা। সেদিনের পর থেকে পার্বতী সেই চারাগাছটি উঠোনে পুঁতে দেয় আর প্রতিদিন জল দিয়ে বড় করে তুলতে থাকে। বছর যেতেই অবশেষে সেই দিনটি আসে। খুশির খবর, মেয়ে এসেছে ঘরে। আমার মেয়ে হয়েছে মা। ও মা, শুনেছো? আমার মেয়ে হয়েছে। কই দেখি, দেখি আমার নাতনিকে, দেখি। মেয়ে বাচ্চাটিকে দেখতেই মালতী বলে, ইস, ও মা গো, এটা কি?
এ তো একটা কালো বাচ্চা। এ তো বাচ্চা নয়, এ তো ডাইনির জন্ম দিয়েছিস রে। তুই ডাইনির জন্ম দিয়েছিস। জন্ম দিলে তো দিলে, এমন আলকাতরা জন্ম দিলে। না 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 না, এ বাচ্চাকে ঘরে রাখা যাবে না। দোহাই দোহাই তোমাদের, ও আমাদের সন্তান, আমার বাচ্চাকে কিছু করো না কিছু। বাবাই, ওর কথা শুনিস না, ওকে এক্ষুনি বিদেয় কর বলছি। ওগো এতটাও নিষ্ঠুর হয়েও না। আমি আর আমার বাচ্চা দুজনেই চলে যাচ্ছি। এরপর পার্বতী তার বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গ্রামের একটি ভাঙা কালী মন্দিরে গিয়ে থাকে। একদিন রাত হলে বাচ্চাটি কাঁদতে থাকে আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় তাল গাছে বসে থাকা ডাইনি আর গেছোর কানে। ওগো আমার আসামি, শুনতে পেলে? কষি বাচ্চার আওয়াজ। একদম কুচি বাচ্চার রিজালা। কলসি ঢুকিয়ে খাবো। দেরি না করে তাড়াতাড়ি চলো। এরপর ডাইনি আর গেছো সেই বাচ্চাকে তুলে আনতে যাবে, এমন সময় একটি আলোর ঝলকানি সৃষ্টি হয় আর তারা দূরে ছিটকে পড়ে। ও মা গো, বাঘিনী, মাজাটা কেটু একেবারে। উফ, বাবা গেলাম রে, আমার ঘাটটা গেল বিকি। উফ, এটা এইভাবে হবে না, চলো আমার সাথে। এই বলে ডাইনি আর গেছো দুজন মিলে এক শকুনরূপী পিশাচের কাছে গিয়ে সব কিছু বলে। আর সেই কথা শুনে সেই পিশাচ সেই বাচ্চাকে তুলে আনে শ্মশানে। সেখানে ডাইনি জল গরম করছে। বাচ্চাকে যেই জলে ঢালতে যাবে, বাচ্চাটি হাওয়ায় ভাসতে থাকে আর একটি লাঠি হাওয়ায় সৃষ্টি হয় আর সেই লাঠি সব ভূতেদের পেটাতে থাকে। ছেড়ে দে, আর খাবো না, ক্ষমা কর মা, ক্ষমা কর। ছেড়ে দে, আমার কোনো দোষ নেই। এমনই আরেকদিন পার্বতী তার বাচ্চাকে নিয়ে মন্দিরে ঘুমিয়ে থাকলে সুজন আর মালতী চুপি চুপি এসে সেই বাচ্চা নিয়ে বাঁশবাগানের মাঝে যায়। বাবাই, এই মেয়েকে পুঁতে দে। হ্যাঁ মা, এই মেয়েই হচ্ছে যত নষ্টের গোড়া। যেই পুঁততে যাবে অমনি বাচ্চাটি হাওয়ায় ভেসে ওঠে আর সেই মুহূর্তে সেখানে নানান বড় বড় পাখি এসে সুজন ও মালতীকে ঠোকরাতে থাকে। ওরে ছাড় রে বাবাই, পালা আগে, পালা। ওরে বাপ রে বাপ, পালাও মা, পালাও। এরপর বাচ্চাটি উড়ে গিয়ে আবার তার মায়ের পাশে শুয়ে পড়ে। বাবাই বলেছিলাম না, ওই মেয়ের ডাইনি। এইভাবে হবে না, চল বুড়ি তান্ত্রিকের কাছে চল। এরপর সুজন আর তার মা তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত কিছু বলে আর সেই সময় তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক মন্ত্র পড়তেই সেখানে কিছু কঙ্কালের দলের আবির্ভাব হয়। যা, মেয়ে দুটোকে তুলে আন। কথা মতন কঙ্কালের দল মা আর মেয়েকে মন্দির থেকে তুলে আনে। ছেড়ে দাও আমার বাচ্চাকে, আমরা কি ক্ষতি করেছি তোমাদের? ছেড়ে দাও। কালো বাচ্চা জন্ম দিয়েছিস রে তুই, তাও আবার মেয়ে। এইটাই তো পাপ। অত কথায় কাজ কি, দুটোকেই শেষ করো। হ্যাঁ, শেষ করো। এরপর হঠাৎই চারিদিক কাঁপতে থাকে। ওপর থেকে নিচে নামেন স্বয়ং মা কালী আর বলেন, তাই নাকি রে, দুটোকেই শেষ করবি? মা, এ কি স্বয়ং মা এসেছেন যে? প্রণাম মা। খবরদার, তোরা মা বলে ডাকবি না। পাষণ্ড, কালো বর্ণের প্রতি এত ঘৃণা তোদের? আমার সন্তানকে ডাইনি বলিস তুই? দিন আর রাত্রি একত্রিত হয়ে একদিন সম্পন্ন হয়, ঠিক
তেমনি সুন্দর কথার অর্থ হলো ফর্সা এবং কালো উভয়। এরপর সুজন, মালতী, তান্ত্রিক হাওয়ায় ভেসে ওপরে উঠতে থাকে। মা, আমারে শেষবারের মতো ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না, এই ভুলের কোনো ক্ষমা নেই। মা, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার মেয়ের বাবা আর তার ঠাম্মাকে কেড়ে নেবেন না। আচ্ছা বেশ, তবে তাই হোক। যা, মুক্তি দিলাম তোদের। প্রণাম মা। মা, এরপর থেকে সুজন, মালতী ও পার্বতী তার মেয়েকে নিয়ে একসাথে থাকতে শুরু করে। আর মালতী বাচ্চাটির নাম দেয় কোনা। মা, তোমার নামটা বলো। আমার নাম মা কালী।